নমস্কার। আমি আপনাদের সামনে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আবার এসেছি। সেই বিষয় সম্প্রতি ফেসবুকে ভীষণভাবে ভাইরাল হয়েছে, এমন একটা বিষয়। সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকে আমার বক্তব্য তুলে ধরব। তো বক্তব্য তুলে ধরার আগে আমি আপনাদের কাছে একটা সামান্য একটা বিষয় নিয়ে আপনাদের বলতে চাই, যেটা হচ্ছে, যদি আমার বক্তব্য বিষয়গুলির মধ্যে কোনো রকম আপত্তিজনক কোনো বিষয় থাকে, কোনো ভুল থাকে, আমি আপনাদের কাছে আমার যারা ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আন্তরিকভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি কোনো এখানে আপত্তিজনক বা ভুল কিছু থাকে, দয়া করে আপনারা সেই বিষয়টা নিশ্চয়ই মন্তব্যের মাধ্যমে তুলে ধরবেন। কারণ অনেকের মধ্যে ঠাকুরকে গ্রহণ করার পর একটা ভীষণভাবে প্রেম ভালোবাসা জন্ম হয়েছে আমাদের সৎসঙ্গীদের মধ্যে। তো তাদের অনেকের মধ্যে হয়তো এই ধরনের একটা ব্যাপার থাকতে পারে যে বিরোধিতা, সেটা সৎসঙ্গী হিসাবে ঠাকুর যেটা চান সেটাই হবে, বিরোধিতা ঠাকুর চাননি। সেই হিসাবে সৎসঙ্গীরা ভাবেন যে যা ইচ্ছা ঘটছে ঘটুক, আমরা আমাদের কাজ করব, ওদিকে দেখার দরকার নেই, কোনো প্রতিবাদ করার দরকার নেই। তো যাই হোক, সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে বিশদভাবে তুলে ধরব। আজকে আমি আপনাদের কাছে যেটা বলতে চাইছি, যে কোনো বিরুদ্ধ প্রচার বা কোনো রকম আপত্তিজনক বিষয় সম্পর্কে মনের ভাব তুলে ধরা যদি ঠাকুরের ভাবমূর্তিকে নষ্ট হয় বা আদর্শকে আঘাত করে, তাহলে আমার জানা নেই যে ঠাকুর সবসময় এই ধরনের কথা বলেছিলেন কি না, যে যাই হচ্ছে হোক, সব সহ্য করে যাও, সব সহ্য করে যাও, কোনো প্রতিবাদ করো না, কোনো কিছু করো না, অন্যায় যা হচ্ছে সব দেখে যাও, অন্যায়ের বিরুদ্ধে কোনো বক্তব্য, কোনো রকম প্রতিবাদ কিছু করো না, এরকম একটা ধারণা জন্ম হয়েছে সৎসঙ্গীদের মধ্যে। যাই হোক, আমি সেই বিষয়ে পরে আলোচনা করব। সম্প্রতি একটা যে পোস্ট ভীষণভাবে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, সেই বিষয়টা আমি সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করছি। সঙ্গীত শিল্পী লি, আমি পুরো নামটা জানি না, সেই সঙ্গীত শিল্পী লি একটা গানের অনুষ্ঠান মঞ্চে যে প্রবেশ করছেন, তখন সেই প্রবেশ করার সময় তিনি নাচতে নাচতে প্রবেশ করছেন। সেই নাচার মধ্যে যে প্রকৃতিস্থ যে ব্যাপারটা, সেই ব্যাপারটার অনুপস্থিতি, সেই অপ্রকৃতিস্থ ব্যাপার সেই নাচের মধ্যে দেখা গেছে। সেই অপ্রকৃতিস্থ অবস্থায় নাচতে নাচতে সে যে প্রবেশ করছে, সেই প্রবেশের যে দৃশ্য, সেই দৃশ্যের সঙ্গে বিখ্যাত ব্যক্তিদের নিয়ে মিম বানিয়ে প্রচার করা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মমতার মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এরকম একটা পোস্ট ভাইরাল হয়েছে। তো মমতার ব্যঙ্গাত্মক পোস্ট করা নিয়ে পোস্টদাতার বিরুদ্ধে নোটিশ জারি করেছে কলকাতা পুলিশ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় ওই একই রকমভাবে ব্যঙ্গাত্মক পোস্ট, সেই নাচতে নাচতে প্রবেশ করছেন মঞ্চে যে শিল্পী লি, ওরকম ভঙ্গিতে যে নাচ, সেই নাচের উপর ভিডিও করে মিম তৈরি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে একই রকম ব্যঙ্গাত্মক পোস্ট দেখা গেছে। গায়ক লি, যার নাম আমি আবার বলছি, আমার পুরোটা আমার জানা নেই, সেই গানের অনুষ্ঠান মঞ্চে এই অদ্ভুত এক ভঙ্গিমায় প্রবেশের যে দৃশ্য উপস্থিত দর্শকদের মধ্যে, সেই দৃশ্য দারুণ প্রভাব ফেলেছিল। সেটাকে নিয়ে মিম বানানো হয়েছে
এর আগে আরও অনেককে নিয়ে এই একই নাচের ভঙ্গিতে পোস্ট মুখ পাল্টে পাল্টে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। এটা আধুনিক সভ্যতার অঙ্গ। ব্যঙ্গ করে কথা বলা, ছবি আঁকা ইত্যাদি সব উর্বর মস্তিষ্কের প্রোডাক্ট। এই সংস্কৃতি ছোট লোকের জন্য নয়, ছোট লোকেরা মূর্খেরা এর মর্মার্থ বুঝবে না। এসব উচ্চমার্গের জ্ঞানী পণ্ডিত বুদ্ধিজীবীদের ব্যাপার। আর উচ্চমার্গের ব্যাপার উচ্চমার্গে অবস্থানকারী কোনো কোনো ক্ষমতাবান ব্যক্তির গায়ে বুমেরাং হয়ে যখন ফিরে আসে তখন তাদের ইজ্জতে লাগে। আর তখনই টেক অ্যাকশন বলে রেড অ্যালার্ট জারি হয়ে যায়। তার আগে বা পরে কোনো সম্মানীয় বিখ্যাত জনপ্রিয় ব্যক্তিদের নিয়ে কার্টুন বা ব্যঙ্গচিত্র, ক্যারিকেচার বা মিম তৈরি করে কুৎসা, নিন্দা, চরিত্র হনন হলে প্রশাসন সক্রিয় হওয়া তো দূরের কথা, ওই ব্যাপারে নাক পর্যন্ত গলায় না। তখন সেটা ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার, শিল্পের ব্যাপার, উচ্চমার্গের কৃষ্টি সংস্কৃতির ব্যাপার। আমার মনে পড়ছে, আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, যে এর আগে একবার প্রয়াত প্রখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ আর বিখ্যাত রেডিও জকি, অভিনেতা এবং উপস্থাপক মীরকে নিয়ে এরকম একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। ঋতুপর্ণ ঘোষ আহত হয়েছিলেন তাঁর দুর্বলতাকে নিয়ে ক্যারিকেচার করার জন্য। মিম তৈরি হয়েছিল, ক্যারিকেচার করেছিলেন মীর। সেই মীরের যে ক্যারিকেচার, সেই ক্যারিকেচার ঋতুপর্ণ ঘোষ মেনে নিতে পারেননি। কিন্তু ঋতুপর্ণ ঘোষের ব্যক্তিগত আঘাত লাগা যন্ত্রণা, সেটা অনেকের পছন্দ হয়নি। তারা মীরের পক্ষ অবলম্বন করেছিল। কারো ব্যক্তিগতভাবে আঘাত লাগতেই পারে, সে এর জন্য মানসিক ব্যালেন্স হারাতেই পারে, কিন্তু যার জন্যে সে আঘাত পেল বা মানসিকভাবে বিধ্বস্ত হলেন, ভিতরে ভিতরে সে ব্যাপারে কার্টুন বা ব্যঙ্গচিত্র, ক্যারিকেচার বা মিম তৈরিকারীর কোনো প্রতিক্রিয়া নেই কোনো হেলদোল। সে সৃষ্টির নেশায় মশগুল, তা সে সৃষ্টি বা অনার সৃষ্টি যাই হোক না কেন। এই সমস্ত উচ্চমার্গের যে শিল্পকলা, যেমন মিম, ক্যারিকেচার, কার্টুন বা ব্যঙ্গচিত্র, এগুলো সব বিখ্যাত ব্যক্তিত্ব, সেলিব্রিটিদের যে মুখের আদল, সেই মুখের আদল, বিশেষ তাদের কোনো লক্ষণীয় যে অভ্যাস, সেই অভ্যাস ইত্যাদি বিষয়বস্তু নিয়ে ক্যারিকেচারের মাধ্যমে যে সৃষ্টি হয় তা নিছক নির্মল হাসির উদ্রেক করার জন্য করা হয়ে থাকে। মানে যারা তৈরি করেন তারা এটাকে বলতে চান যে এটা নিছক হাসির ব্যাপার, একটা মজা বা আনন্দের ব্যাপার। এটা এমন কিছু অপরাধজনক বা এমন কিছু এটা নিয়ে ঘাটাঘাটির কোনো প্রয়োজন নেই। তাই এটা দীর্ঘ বহু 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 বছর ধরে চলে আসছে। আর এখন এর উন্নত রূপ হচ্ছে মিম। এরকম কার্টুন আমরা আগে প্রতিটি সংবাদপত্রে দেখতে পেতাম। চণ্ডী লাহিড়ী, কুট্টি ইত্যাদি ইত্যাদি ব্যক্তিত্বদের কার্টুন আমরা দেখেছি, সবাই দেখেছি। উদাহরণ এই মুহূর্তে দিতে গেলে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে, যেমন একজন মোটা আর একজন মুটি, মানে দুজন, একজন নারী এবং পুরুষ দুজনেই মোটা, তারা গান গাইছেন। তো গান গাইছে, সেই গানের যে ছবিটা, সেই ছবিটার উপর একটা কার্টুন বানিয়ে একটা ক্যাপশন ছিল। সেই ক্যাপশনটা হচ্ছে, গান ধরেছে মোটা, তান ধরেছে মুটি, কে গাইছে, কেমন গাইছে, গাইছে মোটামুটি। দেখুন কি সুন্দর, একই কথার মধ্যে সব উত্তর। এরকম বেশ বুদ্ধিদীপ্ত মজার কার্টুন দেখেছি। সেই আরও একজন, এখন কথা হচ্ছে যে এই যে বললাম যেটা আমি, সেটা কার, কুট্টি না চণ্ডী লাহিড়ী না অন্য কারো, সেটা আমার এখন মনে নেই। সেই ইয়েটা ব্যঙ্গচিত্রের বা সেই ক্যাপশনটা কার, সেটা আমার এখন আর মনে নেই। আর একটা ছিল খুব মজার ব্যাপার, যেটা আমি যতটুকু জানি, একটা বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, কুট্টি সম্প্রদায় বলে, তাদের এটা ন্যাচারাল ব্যাপার। যাই হোক, এখানে যে ইয়েটা ছিল সেটা
রূপকার ছিলেন কুট্টি, বিখ্যাত কার্টুনিস্ট। তা তিনি একটা কার্টুন তৈরি করেছিলেন, সেটার বিষয়টা আমি বলছি আপনাদের কাছে। সেটা হচ্ছে একটা ঘোড়ার গাড়ি চড়ে আসা যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে দর কষাকষি হচ্ছে। সেই ভাড়া নিয়ে দর কষাকষির সময় গারোয়ানের সেই বিস্ময়কর মজার হাসি ও আনন্দের ব্যঙ্গাত্মক উক্তি। সেই যাত্রীকে বলছেন গারোয়ান, আস্তে কন, আস্তে কন। অর্থাৎ সেই যাত্রী গারোয়ান যে ভাড়া চেয়েছে, সেই ভাড়াটা অনেক বেশি। সে বলছে যে না, এত ভাড়া বেশি না, তুমি ও যেটা বলছে, ধরুন এই 10 টাকা বলেছে, বলছে না না 5 টাকা নাও, এরকম একটা ব্যাপার আর কি। তখন গারোয়ান তাকে বলছে, আস্তে আস্তে কন দাদা, ঘোড়ায় শুনবো আর হাসবো, আস্তে কন, আস্তে কন আপনি দাদা। এই অদ্ভুত উত্তর, এরকমও আমরা কার্টুন দেখেছি। উত্তরের মধ্যে কত গভীরে তার মর্মার্থ। যাই হোক, কার্টুন বা ব্যঙ্গচিত্র, ক্যারিকেচার, মিম মানুষের নিছক মজার বিষয়, হাসির বিষয় হলেও এর আড়ালে যে নিষ্ঠুর মানসিক সফিস্টিকেটেড যন্ত্রণা লুকিয়ে আছে, সেটা আক্রান্ত ব্যক্তি ছাড়া অন্যদের বোঝা সম্ভব নয়। যেমন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে করা হয়েছে, সেই নাচের দৃশ্যের উপর তার ছবি লাগিয়ে করা হয়েছে। আবার এই যে এই ধরনের যে মিম তৈরি করে, এতে অনেকে আবার যন্ত্রণা পান না, আনন্দ পান। এই পাওয়া না পাওয়া, সহ্য করা বা না করতে পারা, কিংবা এই মাধ্যমকে নিজের ফেভারে কাজে লাগানো ইত্যাদি মানসিক অবস্থানের উপর নির্ভর করে। আর নেগেটিভভাবে হলেও এই শিল্পকলা জনপ্রিয়তার প্রতিফলনে কাজ করে। যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কে কীভাবে এই কার্টুন কাণ্ড বা মিমকে গ্রহণ করবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় মমতাকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দেখে নোটিশ জারি কলকাতা পুলিশের, এটাও প্রশাসনিক সিদ্ধান্ত, এটা মাথায় রাখতে হবে। এটাও প্রশাসনের ব্যাপার, এটা অধিকারের মধ্যে পড়ে প্রশাসনের। কারো ভাবমূর্তি, কারো চেহারা নিয়ে যদি মজা করা স্বাধীনতা হয়, তাহলে রাষ্ট্রপ্রধানের ভাবমূর্তি নিয়ে, চেহারা নিয়ে, চরিত্র নিয়ে মজা মস্করা করা শিল্পের নামে, সেক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ এটাও তাদের অধিকারের মধ্যে পড়ে, অবশ্যই পড়ে। আবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পোস্টদাতাকে প্রশংসা করা, যিনি এই পোস্ট তৈরি করেছেন, এই সঙ্গীত শিল্পী লিড মঞ্চে প্রবেশের যে ধরুন, এটা আপনারা দেখে নেবেন। এই ভিডিওটা আমি এখানে তুলে ধরলে ভালো হতো, আপনারা দেখে নেবেন। এই মঞ্চে প্রবেশ করছেন সঙ্গীত শিল্পী, সে তার চেহারার মধ্যে নরেন্দ্র মোদীজির ছবি চেহারাটা লাগিয়ে যে পোস্ট করা হয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলছিলাম, যেটা আমি আরও অনেকের ক্ষেত্রে, অনেক ব্যক্তিত্বদের ক্ষেত্রেও হয়েছে, সেটাও আমি বলেছি আপনাদের কাছে। তো শ্রী নরেন্দ্র মোদীজির পোস্টদাতাকে প্রশংসা করা, তিনি প্রশংসা করেছেন পোস্টদাতাকে, সেটাও মোদীজির একান্তই ব্যক্তিগত ব্যাপার, তার উচ্চ মানসিকতার ব্যাপার বা সহ্য শক্তির ব্যাপার, কিংবা এই ধরনের পোস্টকে প্রশ্রয় দানের ব্যাপার কেউ কেউ বলতে পারেন, বা রাজনৈতিক ফায়দা লাভে সঠিক বা বেঠিক সিদ্ধান্ত যে কোনো একটা হতে পারে। এটা জনগণের মধ্যে যা যেরকম বোধ, যার যেরকম মানসিক স্থিতি, সে সেরকমভাবে এটাকে গ্রহণ করতে পারে, বলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিব্যক্তি, নরেন্দ্র মোদীজির অভিব্যক্তি, এদের বিভিন্ন জনের বিভিন্ন অভিব্যক্তিকে সাধারণ মানুষ তার মতন করে নিতে পারে। তো এগুলো সবটাই হচ্ছে একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে পোস্ট ঘিরে কেন অতি সক্রিয় কলকাতা পুলিশ, কেন নীরব মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন সরব প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী? এই ভিডিওটি দেখে
অনেকেই খুবই আনন্দিত এবং একই সঙ্গে দুঃখিত। যাই হোক, এই ব্যাপারে আমি আপনাদের সামনে আর একটা বিষয় তুলে ধরছি। সেটা হচ্ছে, কিছুদিন আগে দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার, গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়েও এই নাচের ভিডিওর ওপর মিম করা হয়েছিল। বিশ্বজুড়ে কোটি 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 সৎসঙ্গী, সমস্ত পৃথিবী, এমন কোনো বিশেষ কয়েকটা দেশ ছাড়া প্রায় অধিকাংশ দেশেই যে সৎসঙ্গী ছড়িয়ে ছিটিয়ে আছেন, সেই কোটি কোটি সৎসঙ্গীদের পক্ষ থেকে বা সৎসঙ্গ প্রতিষ্ঠান থেকে কোনো প্রতিবাদ আসেনি। যদিও হিন্দু ভগবান বা ঈশ্বরের ওপর বা কোনো ধর্মগুরুর ওপর কুৎসা হলে কোনো প্রতিবাদ দেখা যায় না হিন্দুদের পক্ষ থেকে। হয়তো একটু বসন্তের হাওয়ার মতো মৃদু নড়ে ওঠে, আবার নড়ে উঠে স্থির হয়ে যায়। এটা হিন্দুদের ক্ষেত্রে সহনশীলতার পরিচয় বলা যেতে পারে, শুধু নয়, এটা সত্যি সত্যি হিন্দুদের যে সহনশীলতা সারা বিশ্বের সমস্ত ধর্ম সম্প্রদায়ের লোকেরা স্বীকার করে। আবার বিভিন্ন ইউটিউবের ভিডিওয় দেখা যায় এই হিন্দুরাই আবার হিন্দু ধর্মগুরু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে প্রচণ্ড উগ্রতার সঙ্গে বিরোধিতায় সামিল। তবে সেখানেও সৎসঙ্গীরাও প্রচণ্ড মাত্রায় সহনশীল। তবে এ সহনশীলতা অনন্ত, অসীম, যা আবার অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে অনেক সময় বিপদের কারণ হয়ে থাকে। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে রসুলের উপর কটূক্তি রসুল ভক্তেরা সহ্য করতে পারে না। এটা রসুলের প্রতি, তাদের প্রিয় পরমের প্রতি তাদের ভক্তির পরিচয়, তাদের ভালোবাসার পরিচয়, তাদের প্রেমের পরিচয়। তারা রসুলকে নিয়ে কোনো রকম কটু কথা, অসম্মানজনক, অশ্রদ্ধাজনক কোনো রকম মুক্তি তারা শুনতে রাজি নয়। এখন প্রশ্ন হচ্ছে যে কখনো কখনো এই যে তীব্র ভক্তি আবার তীব্র অসহিষ্ণুতা, দুটোই ভয়ের ও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই অতিরিক্ত তীব্র সহিষ্ণুতা ও তীব্র অসহিষ্ণুতা দুটোই ঈশ্বর বা ভগবান বা পুরুষোত্তমের প্রতি অপমান ও দুঃখের বিষয়। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও, সত্য বলো কিন্তু সংহার এনো না, বীর হও, সাহসী হও, কিন্তু তাই বলে হিংস্র হয়ে বাঘভাল্লুক সেজে বসো না। তেজ মানে ক্রোধ নয় কো, বরং বিনয় সমন্বিত দৃঢ়তা। অন্যায় করো না, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিও না। নিজের প্রতি অন্যায়কে সহ্য করো, কিন্তু অন্যের প্রতি অন্যায়ের প্রতিবাদ করো। এরকমভাবে নানাভাবে তিনি সৎসঙ্গীদের কাছে মূল কথা বলে গেছেন। কিন্তু এই যে তিনি প্রেমের কথা, ভালোবাসার কথা যে বারবার বলে গেছেন, সেই প্রেমের মধ্যেও, ভালোবাসার মধ্যেও তিনি প্রতিবাদের কথাও বলে গেছেন। বিভিন্ন রকমভাবে, বিভিন্ন ছড়ার মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে তিনি বলে গেছেন। তো সেই যে মূল কথাও তিনি বলে গেছেন যে প্রেম ভালোবাসার সঙ্গে সত্যিই যদি প্রেম ভালোবাসা থাকে, তা একটা তো প্রতিবাদও থাকে। তিনি বলছেন যে বিদ্রোহ ভালো না, বিপ্লব ভালো। অমৃতবর্ষী বিপ্লব, বাঁচাবার আর বিপ্লব, ভালোবাসার বিপ্লব, প্রেমের বিপ্লব। তো সেই প্রতিবাদ মিষ্টিভাবেও হতে পারে, দৃঢ়তার সঙ্গে, বিনয় সমন্বিত দৃঢ়তার সঙ্গে, যেটাকে অনেকে তেজকে অনেকে ক্রোধ মনে করে। তেজ আর ক্রোধ এক নয়। ওই যে বিনয় সমন্বিত দৃঢ়তার কথা ঠাকুর বললেন, সেই বিনয় সমন্বিত দৃঢ়তার সঙ্গে
ঠাকুরকে নিয়ে যারা মিম তৈরি করেছেন, ওরকম একটা নাচের ভঙ্গিতে যে মঞ্চে প্রবেশ করছে, তার শরীরের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক, সৃষ্টিকর্তা, জীবন্ত ঈশ্বর যিনি, তাকে তার মধ্যে ম্যাচ খাইয়ে, তার মুখাবয়ব তার মধ্যে দিয়ে যে মিম তৈরি করা হয়েছে, সেটার বিরুদ্ধে মিষ্টিভাবে হলেও আমার ভালো লাগছে না, আমার পছন্দ হয়নি। এটা খুব দৃঢ়তার সঙ্গে, গাম্ভীর্যের সঙ্গে এই মিষ্টি প্রতিবাদটাও করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রেও এই যে ঠাকুর মূল কথা যে বলে গেছেন, সেই মূল কথার মধ্যে প্রেম এবং তিনি যে বারবার বলেছেন হিংসাকে হিংসা করো, হিংসা করো না, কিন্তু হিংসাকে হিংসা করো। তাহলে সেই হিংসা করাটা মধ্যে প্রেম থাকে, ভালোবাসা থাকে, দৃঢ়তা থাকে, মজবুত চরিত্র থাকে, একটা প্রতিবাদী কণ্ঠ থাকে, একটা ভয়ঙ্কর ভালোবাসার একটা তীব্র বহিঃপ্রকাশ থাকে, যে বহিঃপ্রকাশে তারও বাঁচাবার কথা, তাকেও তুমিও বাঁচো, আমরাও বাঁচি, তুমিও বাঁচো, কিন্তু তোমার স্বভাব, তোমার কথা বলা, তোমার চরিত্র, তোমার অপমান, অশ্রদ্ধা করার যে ভঙ্গি, সেগুলো বন্ধ করো। এ কথাটাও বলা যেতে পারে খুব দৃঢ়তার সঙ্গে, কোনো রকম মানসিক আঘাত, শারীরিক আঘাত না করেও। কিন্তু সেক্ষেত্রেও এই কথার প্রতিফলন দেখা যায় না সৎসঙ্গী বা অন্য কারো মধ্যে। অতএব ক্যারিকেচার, কার্টুন বা ব্যঙ্গচিত্র বা মিম ইত্যাদির মাধ্যমে এই আনন্দ, এই মজা বা দুঃখ, যন্ত্রণা উভয়ই মেনে নাও, নতুবা উন্নত মানের শিল্প সৃষ্টির মাধ্যমে নিছক আনন্দ মজা পাওয়ার নামে কিংবা নির্মল হাসির উদ্রেক করার জন্য বিখ্যাত ব্যক্তিত্ব, সেলিব্রিটিদের মুখের আদল, বিশেষ কোনো লক্ষণীয় অভ্যাস ইত্যাদি 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 বিষয়বস্তু নিয়ে কার্টুন বা ব্যঙ্গচিত্র, ক্যারিকেচার বা মিম তৈরির মাধ্যমে যে যন্ত্রণাদায়ক সৃষ্টি হয়, যা ফল্গুধারার মতন বইতে থাকে বুকের মধ্যে, তা বন্ধ হোক, নতুবা সব সহ্য হোক, সব সহ্য হোক, মানে ভাড়মে যায় অন্যের দুঃখ, যন্ত্রণা, আঘাত, নিপাত যাক আনন্দ মজা লাভের বিরোধীরা। তাই সহ্য করো, সহ্য করো, সহ্য করো। পুরুষোত্তম শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলে গেছিলেন যে বাংলা বর্ণমালায় 3টে স আছে, সেই 3টে স্বর প্রকৃত মূল অর্থ সহ্য করো, সহ্য করো, সহ্য করো। আসুন আমরাও সহ্য করি। নমস্কার, জয় গুরু।